ভয়ের মাঝে কথাগুলো অদ্রিজার শ্রবণেন্দ্রিয় ভেদ করে মস্তিষ্কে পৌঁছালেও যেন বুঝতে ব্যর্থ হলো। ভয়ে তখনও মেয়েটা কুঁকড়ে আছে, থেকে থেকে একই শব্দ আওড়াচ্ছে। রুদ্ধ অস্থির হয়ে উঠল। কি করে এই মেয়েকে সে স্বাভাবিক করবে? উপায়ন্তর না পেয়ে ঝুঁকে ইচ্ছে মতো চুমো খেতে শুরু করলো মেয়েটার মুখমণ্ডল জুড়ে। এসে ওষ্ঠপুট আঁকড়ে ধরল আগ্রাসী হয়ে, যেন এক ওষ্ঠ চুম্বনের দ্বারা মেয়েটার সমস্ত ভয় অস্থিরতা নিচের মাঝে ধারণ করতে চাইছে সে। খানিক পরে মেয়েটার শ্বাস নিতে কষ্ট হলো। এতে যেন মেয়েটা খানিকটা নিজের মাঝে ফিরল। হাত দিয়ে সরাতে চাইল স্বামীকে। রুদ্ধ বুঝে ছেড়েও দিল। পুনরায় মেয়েটাকে বুকে শক্ত করে আঁকড়ে ধরে আওড়ালো। আর একদম প্যানিক করবে না, আমি আছি তো। তাহলে কেন ভয় পাচ্ছ? শান্ত হও, না হলে যে আমি বড্ড অশান্ত হয়ে যাই। স্বামীর অশান্ত ভাব যেন এবার মেয়েটাকে শান্ত করে দিল। কান্না তো তখনই থেমেছে। ধীরে ধীরে শরীরের কাঁপনের মাত্রাও কমে এলো। মেয়েটাকে খানিকটা শক্ত হতে দেখে স্বস্তির শ্বাস ফেলল রুদ্ধ। মেয়েটাকে কোলে নিয়ে সেভাবেই বসে রইল। আরও খানিকটা সময় দেওয়া প্রয়োজন মেয়েটাকে পুরোপুরি ঠিক হওয়ার জন্য, নয়তো দেখা যাবে আবার প্যানিক করে বসে সেন্সটুকু হারিয়ে ফেলল। আজ আবার নিজেকে ব্যর্থ মনে হলো। সেই রাতে যদি সামান্য সুস্থ থাকতো তাহলে মেয়েটাকে আজ এমন পরিস্থিতিতে পড়তেই হতো না। মেয়েটার এই ভয়, এই অস্থিরতা যে প্রতি মুহূর্তে তার প্রাণটাই কেড়ে নেয়। বুক চিরে শ্বাস রূপে হাহাকার বেরিয়ে এলো যেন। অনেক বুঝিয়ে মেয়েটাকে শান্ত করেছে সে। নিজের অস্থিরতা, ক্রোধ নিজের মাঝে সন্তর্পণে লুকিয়ে রেখেছে ছেলেটা। অদ্রিজা এখন খানিকটা শান্ত, তাই রুদ্ধ নিশ্চুপ বউকে আঁকড়ে নিয়ে বসে আছে। হঠাৎ সেখানে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে স্থির হলো রায়া। ক্রন্দনরত স্বরে ডেকে উঠল, ভাইয়া। রুদ্ধ আশ্চর্য হয়ে তাকালো দরজার দিকে। প্রাণের বোন কাঁদছে কেন তা ভাবারও সময় পেল না। তার আগেই রায়া দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে আরো ফুপিয়ে উঠল। রুদ্ধর অস্থির হয়ে উঠতে আর কি লাগে। বউকে ছেড়ে বোনকে ঝাপটে ধরলো। অশান্ত মন নিয়ে শুধালো, কি হয়েছে আমার বার্ডের? কাঁদছিস কেন সোনা? মাকে বল কি হয়েছে। রায়া ভাইকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। উচ্চস্বরে কেঁদে উঠল। ভাইকে আরো অশান্ত ক্রোধান্বিত করে দিতে ভাঙা ভাঙা স্বরে আওড়ালো, ওই জানোয়ারটা তোমার বোনকে ছুঁয়েছে ভাই, খুব বাজেভাবে ছুঁয়েছে। কিছুক্ষণ আগে একমাত্র বড় বোনের বিয়ে বলে কথা, মন খারাপ তবুও বিয়ে তো হচ্ছে। সেজন্য সেজে গুজে তৈরি হয়ে নিজের রুম থেকে বের হলো ছোট্ট রায়া। যদিও তাকে সাজিয়ে দিয়েছে তার ছোট ভাবি। পরনে একটা কালো রঙা লেহেঙ্গা চড়ানো, ওড়নাটার এক পাট সামনে দিয়ে নিয়ে অন্য পাট পেছনে দিয়ে ঘুরিয়ে এক হাতে পেঁচানো। রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য নিচে বিয়ের কাছে যাওয়া। একটা রুম পেরিয়ে আর একটু আগাতেই হঠাৎ থেমে দাঁড়ালো পথিমধ্যে তমালকে দেখে। মুচকি হেসে হেঁটে গিয়ে ছেলেটার পথ রোধ করে দাঁড়ালো। তমালও বোধ হয় নিচে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হচ্ছিল। মেয়েটাকে এভাবে সামনে পথ রোধ করে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। রায়া তমালকে ভালো করে অবলোকন করলো। আলতো হেসে বলল, বাহ, বেয়াদব বেয়াইকে তো আজ ভদ্র ভদ্র লাগছে। তা আমাকে কেমন দেখাচ্ছে বেয়াই সাহেব? কথাটা বলেই নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে শুরু করলো রায়া। তমাল চোখ ছোট ছোট করে তাকালো। হঠাৎ মেয়েটাকে ভালো করে দেখতেই বুকের ভিতর একটা হৃদস্পন্দন যেন মিস করে গেল। গলাটা শুকিয়ে এলো। তমাল আজকাল বুঝে পায় না মেয়েটাকে দেখলে তার গলা কেন শুকিয়ে আসে। কালো রংটা ফর্সা শরীরে এমনভাবে মিশে গেছে, মনে হচ্ছে রংটা শুধু মেয়েটার জন্যই তৈরি করা হয়েছে। মেয়েটাকে কেমন বড় বড় লাগছে। তার উপর আসার পর থেকে এই প্রথম মেয়েটার মুখে খানিকটা হাসি দেখলো। তমালের কেমন লাগলো জানে না, তবে চোখটা সরিয়ে নিল। স্বরে বিরক্তি ফুটিয়ে অন্যদিকে তাকিয়ে জবাবে আওড়ালো, আমাকে কেন দেখাতে এসেছো? যাও না, নিজের ভাইয়ের কাছে রাক্ষসী লাগলেও পরি বলবে, তাতে তোমার মনে শান্তি মিলবে। পথ ছেড়ে যাও এখান থেকে। রায়ার মুখটা এতটুকু হয়ে গেল। সে তো কত প্রশংসা করলো, তাহলে এই লোকটার করতে সমস্যা কোথায়? এমন করে বলতে হবে কেন? নিজেই তমালকে পাশ কাটিয়ে আগে আগে চলতে শুরু করলো। রেগে বিড়বিড় করে উঠল, শালা বেয়াদব, জীবনেও মানুষ হবে না। তমাল শুনল, তবে কিছুই বলল না। মেয়েটা যাওয়াতে একটা স্বস্তির শ্বাস ফেললো। নিজেও পিছু পিছু ছুটলো, তবে চোখ রাখলো এদিক ওদিক, বোনটাকে দেখতে পায় কিনা এই আশায়। রায়া হেঁটে নিচ পর্যন্ত আসতেই কোথা থেকে ঈশানীর চাচাতো বোনেরা ছুটে এলো। এতক্ষণে এখানকার পরিবেশ শান্ত।
বরকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। লোকজন যার যার জায়গায় স্থির। তবে এবারের মানুষগুলো কাজ বাজে ব্যস্ত। কাজী সাহেব এসে পেপার নিয়ে ঘাটাঘাটি করছে। একটু বাদেই বোধহয় মেয়ের ডাক পড়বে। রায়া গেট ধরার সময় ছিল না বিধায় তারা এসেই বায়না ধরল তারা এখন বরের জুতো চুরি করবে আর রায়াকে এই কাজে থাকতে হবে। রায়াও অমত করলো না। এসব মজা মস্তির মধ্যে থাকলে হয়তো মন খারাপ কম হবে। জাহিদ একটা আসনে বসে, পাশাপাশি তার অনেক বন্ধুরা ঘিরে দাঁড়িয়ে। একদম কাছে ঘেঁষে বসা সূর্য। দুজন টুকটাক কথা বলছে কোনো বিষয় নিয়ে। মেয়েগুলো রায়াকে নিয়ে এলো সেখানে। সবাই রায়াকে ঠেলে পাঠালো জুতো আনাতে। রায়াও অমত না করে এগিয়ে গেল। গিয়ে সামনে বসে পড়ল। উপরের দিকে চোখ তুলে তাকিয়ে বোকা হাসলো। উদ্দেশ্য কথা বলার মাঝে জুতো নিয়েই দৌড় শুরু করবে। রায়া বসতেই সূর্য আর জাহিদের চোখ পড়ল রায়ার উপর। এমন নয় যে তারা এই প্রথম দেখছে মেয়েটাকে। সূর্য তো অনেকবার দেখেছে। রূপ দেখে শরীরে কামনা জেগেছে অনেকবার। আজও কাছ থেকে এমন হুড়পড়ির রূপ দেখে সূর্যের চোখ আটকে গেল। তবে তা মুগ্ধতায় নয়, বরং লালসায়। চোখ দুটো জলজল করে উঠল যেন ছেলেটার। জাহিদ আলতো হাসলো শালিকে দেখে। মজার স্বরে বলে উঠল, আরে শালি সাহেবা যে, তা এত দ্রুত দুলাভাইয়ের নিকট কি চাই? হ্যাঁ, খুব মিস করছিলে বুঝি দুলাভাইকে? বলেই ভ্রু নাচালো। রায়া না চাইতেও মুচকি হাসলো। হাত দিয়ে এদিক ওদিক জুতো জোড়া খুঁজলো, তবে নাগালে পেল না। জাহিদের মন ঘোরাতে বলে উঠল, ঠিকই বলেছেন, আপনাকে দেখার জন্য খুব ছটফট করছিলাম, তাই সুযোগ পেতেই কাজ থেকে দেখতে চলে এলাম। জাহিদ সেই হাস্য বদনেই জবাব দিল। আমিও অপেক্ষায় ছিলাম। রায়া এত ধ্যান দিল না। জুতো না পেয়ে নিচু হয়ে দেখার চেষ্টা করলো কোথায় আছে। মেয়েটা নিচু হতে লেহেঙ্গার ব্লাউজটা সামান্য উঁচু হয়ে গেল। ফলস্বরূপ পিঠের দিকে কোমরের অংশটা সামান্য উন্মুক্ত হলো। বাচ্চা মেয়েটার বোধহয় সেই খেয়াল হলো না। তবে হঠাৎই মেয়েটা সেখানেই জমে গেল। যখন বুঝলো কারো আঙুলের নোংরা স্পর্শ লেগে তার পিঠে, রায়া শরীরখানা ঝাঁকি দিয়ে উঠল। তড়িৎ চোখ তুলে উপরে তাকাতেই দেখলো সূর্য তার দিকেই লোভাতু দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বরাবর তাকিয়ে দেখলো তা এখনো তার পিঠ বরাবর। ঘৃণা হলো রায়ার, সেই সাথে রাগ। এখানে বাবাও উপস্থিত, তবে কাজের সাথে কথা বলতে ব্যস্ত। রায়া আশেপাশে তাকিয়ে দেখলো। দেখে মনে হয় না কেউ বিষয়টা খেয়াল করেছে বলে। এই ছেলেকে সে চেনে না, হয়তো দুলাভাইয়ের আত্মীয় হবে। এই ভেবে জাহিদের পানে তাকিয়ে রাগত্ব স্বরে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনার পাশে বসা ওই লোকটা আমাকে বাজেভাবে ছুঁয়েছে ভাইয়া। এনাকে এখনই কিছু বলুন। বিয়ে বাড়ি এসে এসব নোংরামো কাজ করার সাহস হয় কীভাবে? রায়ার নালি শুনে জাহিদ করার দৃষ্টি নিক্ষেপ করলো সূর্যের পানে। সূর্য তা দেখে মুচকি হাসলো। হঠাৎ জাহিদও মুচকি হেসে রায়ের পানে তাকিয়ে ছোট্ট ছোট্ট করে বলল, আরে শালি সাহেবা, এত রেগে যাচ্ছ কেন? বিয়াই মানুষ একটু তো ছুতেই পারে বলো। তুমি যেমন ভাবছো হয়তো তেমন করে ছুঁইনি। এতে এত রেগে যেতে নেই। বেআইন হিসেবে কোঅপারেট করো। বেআই মানেই তো অর্ধেক ভয়ের মতো। রায়ার গা গুলিয়ে উঠল। সে কি বাচ্চা? কে কিভাবে স্পর্শ করে তা কি বুঝে না? কই, তমালও তো তার বেয়াই। ছেলেটাকে অভদ্র বলে, অথচ কখনো খারাপ দৃষ্টিতে পর্যন্ত তাকাতে দেখেনি। আর এই লোকটা, সে পাশে বসা লোকটার থেকেও বেশি জাহিদকে নিচু মনের মনে হলো রায়ার নিকট। মস্তিষ্ক দাও দাও করে জ্বলে উঠল। সেই সাথে প্রথম এমন নোংরা স্পর্শ পেয়ে আর এমন কথা শুনে মেয়েটার চোখ দুটো ভরে উঠল। সব ফেলে মেয়েটা উঠে দাঁড়ালো আর কারোর পানে না তাকিয়ে দৌড় শুরু করলো উপরের দিকে। মেয়েটাকে দৌড়াতে দেখেও হয়তো বিষয়টা তেমন কেউ আমলে নিল না। সূর্য আর জাহিদেরও বোধ হয় কোনো জ্ঞান হলো না। মেয়েটা নিজ হাতে তাদের কবর খুঁড়তে যাচ্ছে। তমাল সিঁড়ির কাছাকাছি একা একা দাঁড়িয়েছিল। বোনকে না পেয়ে, কাউকে তেমন চেনে না বিধায় কারোর সাথে কথা বলছিল না। এর মাঝেই হঠাৎ তার পাশ দিয়ে রায়া ছুটে গেল। তমাল এক পলকের দেখায় কেমন করে বুঝে গেল মেয়েটার কিছু হয়েছে। কি হয়েছে জানে না, তবে একটু আগে দেখা রায়া আর এখন দেখা রায়ার মাঝে অনেক তফাৎ। একটু সময়ের মাঝে কি এমন ঘটলো? তমাল চিন্তিত হয়ে মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে ডেকে উঠল, রায়া, কই যাচ্ছ? কিছু হয়েছে?
মেয়েটা শুনল কিনা বোঝা গেল না, তবে থামতে দেখা গেল না। তমাল ভাবলো বিষয়টাকে পাত্তা দিবে না। পরক্ষণে আবার মনটা কেমন করে উঠল। না চাইতেও পুনরায় পা চালিয়ে ছুটল মেয়েটার পিছু পিছু। তবে যেতে যেতে শুনতে পেল কাজী সাহেব কাউকে বলছেন। মেয়েকে এবার আপনারা নিয়ে আসুন। রায়া এসে স্থির হলো ভাইয়ের রুমের সম্মুখে। ব্যস্ত হাতে দরজা খুলতেই দেখতে পেল ভাইয়া ভাবিকে কোলে নিয়ে বসে আছে। জানে না ভাবির কি হয়েছে, আর ভাবার মতো অবস্থাও নেই মেয়েটার। সেখান থেকে ফোপানোর স্বরে ডেকে উঠল। ভাইয়া। বউকে নিয়ে শান্ত হয়ে বসে থাকা রুদ্ধ বোনের কণ্ঠ শুনতেই দরজার দিকে তাকালো। অদ্রিজাও ততক্ষণে অনেকটা স্বাভাবিক, নিজেও ফিরে তাকালো। দুজনেই অবাক হলো যখন দেখলো মেয়েটার চোখের কোণে পানি। রুদ্ধ বোনের চোখে অশ্রু দেখে কিছু ভাবারও সময় পেল না। তার পূর্বেই রায়া দৌড়ে এসে নিচে বসে ভাইকে জড়িয়ে ধরল। অদ্রিজা অবাকের তাড়নায় নিজের ভয় ভুলে গেল, সরে গেল স্বামীর কাছ থেকে। রুদ্ধ টেনে বোনকে আগলে নিল কোলের মাঝে। বিচলিত হয়ে শুধালো, কি হয়েছে আমার বার্থডের? কাঁদছিস কেন সোনা? ভাইকে বল কি হয়েছে। আপুর জন্য খারাপ লাগছে? ভাইকে বল কি হয়েছে। ভাইয়ের সান্নিধ্য পেয়ে মেয়েটা দুকড়ে কেঁদে উঠল। এতে যেন রুদ্ধ আরো অশান্ত হলো। এতক্ষণ বউ আর এখন কলিজার বোন। কি হয়েছে মেয়েটা? অস্থির হয়ে পুনরায় শুধালো, না কেঁদে বলবি কি হয়েছে, নাকি দুজন মিলে কেটে কেটে আমাকে শেষ করবি? ভাইয়ের অস্থিরতা বুঝলো রায়া। সেই সাথে আরো কেঁদে দিয়ে ভাইকে আরো অশান্ত করে আর ক্রোধান্বিত করে তুলতে আওড়ালো, ওই জানোয়ারটা তোমার বোনকে ছুঁয়েছে ভাই, খুব বাজেভাবে ছুঁয়েছে। রুদ্ধ চোখ দুটো যেন দাবানলের ন্যায় জ্বলে উঠল। বোনের কথার অর্থ বুঝবে না এত বোকা সে নয়। অদ্রিজাও ননদের কথা শুনে থমকে উঠল। সে যে এসবের ভুক্তভোগী ঠিক বুঝলো। মেয়েটা এই মুহূর্তে ঠিক কেমন অনুভব হচ্ছে। রাগে ছেলেটা হিসিস করছে। ছোট করে বোনের উদ্দেশ্যে কেবল একটাই প্রশ্ন করলো। কে করেছে? রায়া কান্না থামিয়ে ভাইকে সব খুলে বলল, এমনকি জাহিদের বলা কথাটুকু। এতক্ষণে শান্ত হয়ে থাকা রুদ্ধ হঠাৎই বারুদের রূপ ধারণ করলো। শিরা উপশিরাগুলো স্পষ্ট ফুলে উঠল। বোনকে এক লহমায় সরিয়ে দিল নিজের থেকে। কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়েই এগিয়ে গেল দরজার দিকে। বেরিয়ে তৎক্ষণাৎ বাইরে থেকে দরজাটা আটকে দিল। স্বামীর রাগ বেশ বুঝলো অদ্রিজা। ভয়ে কেঁপে উঠল অন্তরাত্মা। আজ কোনো সর্বনাশ ঘটাবে লোকটা কে জানে। দৌড়ে গেল দরজা পর্যন্ত। ততক্ষণে বাইরে থেকে লক পড়ে গেছে দরজায়। অদ্রিজা চিন্তিত হয়ে বারবার দরজায় ধাক্কা দিয়ে ডেকে উঠল, দরজা খুলুন রুদ্ধ, প্লিজ দরজা খুলুন, প্লিজ ভয়ানক কিছু ঘটাবেন না, দোহাই লাগে, একবার শুনুন, খুলুন দরজাটা। খুলল না দরজাটা। অদ্রিজা অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। রায়া বিছানায় বসে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত, তবে ভাইকে একবারও পিছু ডাকলো না। অদ্রিজা উপায় অন্তর না পেয়ে দৌড়ে এসে ননদকে জড়িয়ে ধরে বসে রইল। রুদ্ধ করিডর বেয়ে এসে সোজা সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। অনেকেই দেখলো তার আগমন, সেই সাথে দেখলো রক্তাক্ত দুটো লাল লাল চোখ। কেউ কারণ বুঝলো না, শুধানোর সাহস হলো না। রুদ্ধ গায়ের ব্লেজারটা খুলে ছুঁড়ে ফেলে দিল। হাতার বোতাম খুলে কোনোই পর্যন্ত ভাঁজ করতে করতে এগিয়ে এলো। কাউকে পরোয়া না করে সন্তর্পণে প্রবেশ করলো নিচে তৈরি স্টোর রুমটার মাঝে। কনের ডাক পড়তেই নূর বেগম, মরিয়াম বেগম আর প্রিয়তা মিলে ধরে নিচে নিয়ে এলো ভঙ্গুর মেয়েটাকে। রুহানি বেগম নিচে বড় ভাইয়ের সাথেই ব্যস্ত। নিচে আসতেই ঈশানের বুকখানা এফোর ওফোর হয়ে গেল। কনের আসনে বসা শেষ, এবার শুধু কবুল বলার অপেক্ষায়। এরপর সব শেষ ভাবতে কাপড়ের আড়ালে চোখ দুটো অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। তবে তা ঝরতে দিল না। পর্দার ফাঁক গলিয়ে দেখার চেষ্টা করলো লোকটাকে একবার দেখা যায় কিনা। এত মানুষের ভিড়ে কাঙ্ক্ষিত লোকটাকে আর চোখে পড়ল না। বিয়ে দেখার ক্ষমতা হয়নি বলে পালিয়েছে নাকি নাকি হাসি মুখে কোথাও কাজ করছে। প্রিয়তা ঈশানীকে বসিয়ে দিয়ে আশেপাশে অদ্রিজাকে খোঁজার চেষ্টা করলো। এতক্ষণে সে ঈশানীর সাথেই ছিল। মেয়েটাকে একা রেখে কোথাও যায়নি, তাই মাত্রই নিচে আসার সৌভাগ্য হলো। ফলস্বরূপ জানেনি বান্ধবী তার ভয়ে রুমে অস্থির হয়ে পড়ে আছে। এদিক ওদিক তাকাতেই দেখলো হঠাৎ চোখ পড়ল সূর্যের ওপর। হঠাৎ সেখানেই থমকে উঠল চোখ জোড়া। ভুলবশত বসে থাকা সূর্যের চোখ এসে পড়ল প্রিয়তার ওপর। চোখে চোখ পড়তেই সূর্য বাঁকা হাসলো। অনেকদিন বাদে দেখা, তবুও কেউ কাউকে চিনতে একদম ভুল করলো না। প্রিয়তার বুকটা ধক করে উঠল। এই ছেলে এখানে কি করে এলো?
রুদ্ধ ভাইয়া তো সব জানে, তাহলে কিভাবে আসতে দিল? ছেলেটাকে দেখে ভয় লাগলো, তবে তার থেকে বেশি চিন্তা হলো অদ্রিজার জন্য। মেয়েটা কোথায়? নিচে এসে দেখছে কি এই ছেলেকে? তার ধারণা সত্যি হলে এই ছেলেকে দেখে মেয়েটা যদি চিনতে পারে তাহলে নিশ্চয়ই ভয় কুঁকড়ে যাবে। রুদ্ধকে জানাতে হবে বিষয়টি ভেবেই সূর্যের চোখে চোখ সরিয়ে উল্টো ঘুরে যাওয়া দিল। তখনই কারোর বুকে ধাক্কা খেলো। তাকিয়ে নিজের স্বামীকে দেখে স্বস্তি পেল। রোনাক বউয়ের মুখে চিন্তা দেখে ভ্রু কুঁচকে শুধালো, কি হয়েছে? মনে হচ্ছে চিন্তায় আছো। কেমন ভীতু লাগছে তোমাকে? প্রিয়তা ইশারায় সূর্যকে দেখিয়ে শুধালো, এই ছেলে এখানে কি করছে? আপনি জানেন ভাইয়া আর আরু কোথায়? রোনাক অনেক আগেই খেয়াল করেছে সূর্যকে, জানে লোকটা বিপরীত দলের, তবুও ছেলের পক্ষের সাথে এসেছে বিধায় মাথা ঘামায়নি। কিন্তু বউয়ের ভয় আর অস্থিরতা দেখে পুনরায় শুধালো। তাতে কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? প্রিয়তা চট জলদি আওড়ালো, এটাই সেই ছেলে। জানি না মেয়েটা কেমন রিয়েক্ট করবে দেখলে। রোনাক বুঝতে না পেরে প্রশ্ন করলো। কোন ছেলে? কি বলছো? বারবার প্রশ্ন করায় বোধহয় বিরক্ত হলো প্রিয়তা। ছোট্ট করে খানিকটা গম্ভীর স্বরে বলল, যাকে আমি অদ্রিজার ধর্ষণের জন্য সাসপেক্ট মনে করেছিলাম সেই ছেলে। এখন বলবেন আরু কোথায়? রোনাক আনমনে বলে উঠল। ও, পরক্ষণে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। সব বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো। বিয়ের পর মেয়েটা একদিন তাকে সব বলেছিল। সূর্যকেও মোটামুটি চিনে, এমন কাজ করতেই পারে। ছেলেটাও কিছু ভাবনায় মশগুল হলো। এর মাঝেই হঠাৎ শব্দ পেয়ে ফিরে তাকাতেই দেখলো সূর্য পড়ে আছে মাটিতে। ভালো করে তাকাতেই বুঝলো তার ভাই হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এই আঘাতের কারণেই ছেলেটার অবস্থান এখন নিচে। ভাবতে না ভাবতেই আরো অসংখ্য আঘাত এসে লাগলো ছেলেটার গায়ে। সেই সাথে কানে প্রবেশ করলো ভাইয়ের অগ্নিঝরা চিৎকাররত কণ্ঠস্বর। তোর মতো কুকুরের সাহস হয় কি করে আমার বাড়ির দিকে চোখ দেওয়ার? আমার বাড়িতে এসে আমারই বোনের গায়ে নোংরা হাত দিস? জানার মায়া নেই তাই না? আজ বুঝবি জীবনের মায়া কাকে বলে। এত বড় কলিজা কি করে হলো আজ আমিও দেখে নেব। মুখের চেয়ে ছেলেটার হাত চললো বেশি। এক মুহূর্তে জায়গাটা যেন অস্বাভাবিক রূপ ধারণ করলো। জাহিদ বিয়ে পড়ার জন্য নিজ আসনে বসেছিল। এমন ঘটনায় ছেলেটা উঠে দাঁড়ালো, সেখানেই স্থির রইল। সেখানে উপস্থিত ছোট থেকে বড় সবাই থমকানো দৃষ্টিতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ বুঝলো না কি হয়েছে আর কি হচ্ছে। রুথোর হঠাৎ আক্রমণে তার বাবা থেকে শুরু করে মা, চাচি, ফুপি সকলে অবাকের শেষ সীমায় পৌঁছে গেল। রৌনাকের হুঁশ ফিরতেই দৌড়ে এলো, ভাইকে আটকাতে চেয়ে শুধালো, কি হয়েছে ভাইয়া? সবার সামনে এমন খেপেছিস কেন? রুদ্ধ এক মুহূর্তের জন্য থেমে ভাইয়ের পানেই অগ্নিঝরা দৃষ্টি ছুড়ে দিল। এমন মনে হলো যেন ভাইকেই গিলে খাবে। হিসিয়ে আওড়ালো, এই জানোয়ার, এই জানোয়ার আমার ফুলের গায়ে হাত দিয়েছে, ছুঁয়েছে আমার বার্ডকে, আর তুই জিজ্ঞেস করছিস আমি খেপেছি কেন? রোনাকের বুঝতে সেকেন্ড খানেক সময় লাগলো। ভাইয়ের বার্ড মানে তার আদরের বোন। কথাটা বুঝতেই ছেলেটার মাথায় যেন দপ করে আগুন জ্বলে উঠল। দিক দিশা হারিয়ে কিছু খুঁজলো, হাতের নাগালে কিছু না পেয়ে সেখানে থাকা একটা চেয়ার তুলে ভাইয়ের পরিবর্তে নিজেই মারতে শুরু করলো। ছেলেটা এমনিতেই নাজেহাল হয়ে পড়েছিল, এবার রোনাকের আঘাত পেয়ে যেন আরো মর্মাহত হয়ে পড়ল। এর মাঝেই ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়াতে শুরু করেছে। জাহিদ বোধহয় বুঝলো খুব খারাপ হয়ে গেছে, তবুও সূর্যের খারাপ অবস্থা দেখে এগিয়ে এলো। রুদ্ধের উদ্দেশ্যে রেগে বলার চেষ্টা করলো, ছেলেটাকে এমন করে মারছো কেন? আর কিছু বলার পূর্বেই একটা আঘাত এসে বাড়ি মারল জাহিদের চোখ মুখ জুড়ে। ছেলেটা নিজের জায়গা থেকেই টলে উঠল, ঠোঁটের কোণে কেটে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হলো। সবার হাত যেন মুখে চলে এলো বিস্ময়ের তাড়নায়। দুই ছেলের এমন রূপ দেখে নূর বেগম শরীর ছেড়ে দিতে চাইলেন, সামলালেন মরিয়ম বেগম। রাশেদুল সাহেব নির্লিপ্ত, মেয়ের পানে নজর দিয়েছে, তাহলে ছেলেদের কি করে আটকাবেন তিনি? রুহানি বেগমের যেন আত্মা কেঁপে উঠল এমন দৃশ্য দেখে। হবু জামাতাকে মারছে দেখেও কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। রুদ্ধ পরপর আরো দুবার মারল জাহিদের মুখে। জুহি দৌড়ে এগিয়ে আসা দিল ভাইয়ের মার খেতে দেখে। তার আগেই জহির সাহেব এগিয়ে এসে ছেলেকে ধরলেন। রুদ্ধর উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলেন,
মাথা খারাপ হয়ে গেছে তোমার? মারছো কেন আমার ছেলেটাকে? বিয়াদবি করবে না কিন্তু রুদ্র। জহির সাহেব কাছে আসায় রুদ্ধ আর আঘাত করলো না, তবে ওনার থেকেও অধিক জোরে চিৎকার করে বলে উঠল, যা করেছে বেশ করেছে, প্রয়োজনে আরও মারব আপনার অজাত ছেলেকে। আমার কলেজে হাত দিলে আমি তো তার কলেজে ছিনে নেবই, তাই না স্যার? রুদ্ধর কথায় থম মেরে গেলেন জহির সাহেব। হঠাৎ কেমন ঘামতে শুরু করলেন লোকটা। মার খেয়ে জহিদ রাগে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, হয়তো সুযোগ পেলে এখানে বিশ্বযুদ্ধ শুরু করে দিত। রুদ্ধ সেই দৃষ্টি দেখে রাগ ফলাতে পুনরায় সূর্যকে আঘাত করতে শুরু করলো। ছেলেটা জান যায় যায় বুঝি, হয়তো এই মুহূর্তে অনুভব করছে সে সত্যিই ভুল কারোর সাথে পাঙ্গা নিয়েছে। সিংহের গুহায় এসে সিংহকে খেপিয়ে দেওয়ার মতো ভুল করা তার মোটেও উচিত হয়নি। প্রাণ তার দেহে অবশিষ্ট থাকলে হয়, তবে হাত জোর করে ক্ষমা চাওয়ার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই তার মাঝে। সব যেন অন্ধকার, স্তব্ধ হয়ে গেছে তার নিকট। কারো হিম্মত হলো না এগিয়ে রুদ্ধকে থামানোর। রুদ্ধও বোধহয় ঠিক ভুল বোঝার ক্ষমতা হারিয়েছে আজ। রাশেদুল সাহেব বুঝে ছেলেকে ডেকে একবার সাবধান করলেন, শুনল না রুদ্ধ। রোনাক ততক্ষণে থেমে গেছে ভাইয়ের উগ্রতা দেখে, বুঝে পেল না ভাইকে কি করে থামাবে। শান্ত ছেলেদের এই এক সমস্যা, যখন রেগে যায় তখন আর নিজের মাঝেই থাকে না। আর এই ছেলে তো তার ভাইয়ের সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়েছে, এতটুকু তো প্রাপ্যই ছেলেটার। হঠাৎ রুদ্রর হাতও থেমে গেল, যখন পেছন থেকে কোনো রমণী দু হাতে তার পৃষ্ঠদেশ সহ কোমর পেঁচিয়ে পেট আঁকড়ে ধরল। রুদ্র বুঝে নিজ জায়গায় থমকে গেল। মেয়েটাকে তো আটকে রেখে এসেছিল, তাহলে এখানে কি করে এলো? তার ভাবনার মাঝেই অদ্রিজার ভয় জড়ানো কণ্ঠস্বর ভেসে এলো, থামুন রুদ্ধ, আর মারবেন না। এত ভয়ঙ্কর রুদ্ধকে আমি সহ্য করতে পারছি না। আমার জন্য হলেও থেমে যান, ছেলেটা মরে যাবে। যে ছেলে তার সতীত্ব কেড়ে নিতে চেয়েছিল, আজ সেই ছেলের মৃত্যুর ভয়ে মেয়েটা ভয় পাচ্ছে। ভাবতে এই রাগ হয়, তবুও তা নিয়ন্ত্রণে রাখে মেয়েটার কথা ভেবে। হাত থেকে হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দিল দূরে। পিঠ থেকে মেয়েটার হাত সরিয়ে ঘুরে মেয়েটার পানে তাকালো। অদ্রিজা চোখ উঠিয়ে সূর্যের ক্ষত বিক্ষত শরীরটা দেখতেই ভয়ে মুখ লুকায় স্বামীর বুকে। রুদ্ধ তাতে অস্থির হয়, তবে রাগ হয় সেই লোকটার প্রতি যে দরজা খুলে মেয়েটাকে আসতে সাহায্য করেছে। সিঁড়ির দিকে তাকাতেই দেখলো তমাল আর রায়া পাশাপাশি দাঁড়িয়ে। ভয়ে ছোট্ট মেয়েটাও খানিকটা স্তব্ধ হয়ে আছে, তবে মেয়েটার চোখ থেকে যেন জ্বলন্ত লাভা ঝরছে। বোনটা যে তার মতোই এতটুকু রাখতো সাধারণ বিষয়। রুদ্ধ স্মরণ হয় আসার সময় তমালকেই দেখেছিল ওপরে, পাত্তা দেয়নি তখন, হয়তো ছেলেটাই খুলে দিয়েছিল দরজাটা। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে তমালকে ইশারা করলো বোনকে নিয়ে যেতে। বুঝতে পেরে তমাল ভয়ে ভয়ে এগিয়ে এসে বোনটাকে তার স্বামীর বুক থেকে সরিয়ে নিয়ে গেল। অদ্রিজা এবার ভয়ে ভাইয়ের বুকে মুখ লুকালো। বউকে ছাড়িয়ে নিতেই রুদ্ধ সবার দিকে শান্ত দৃষ্টিতে ঘুরে তাকালো, বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, অনেক হয়েছে, এই বিয়ে বিয়ে নাটক বন্ধ করা হোক সব। আর এই চঞ্চলকে কি আমার বাড়ি থেকে সাফ করো দ্রুত। রুদ্ধর কণ্ঠস্বর পেতে দুটো গার্ড দৌড়ে এলো, নিয়ে গেল সূর্যের নিথর দেহখানা। জাহিদ সেদিকে তাকিয়ে কঠোর চাহনি নিক্ষেপ করে বিয়ে বন্ধ করো শব্দগুলো শুনে ছেলেটার মাথায় যেন রক্ত চেপে গেল। হাত দুটো মুষ্টিমেয় করে নিল। জহির সাহেব রেগে গিয়ে রুদ্ধর উদ্দেশ্যে আওড়ালেন, কি বলছো এসব? বিয়ে কেন বন্ধ হবে রুদ্র? এসবের মানে কি? রুদ্ধ জহির সাহেবের পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, বলেছে এই বিয়ে হবে না, হবে না মানে হবে না। জাহিদ শুনে দাঁতে দাঁত পিষল। এতক্ষণে ভীত হয়ে দাঁড়িয়ে থাকা রুহানি বেগম রেগে এলেন ছেলের নিকট। বিস্ময় নিয়ে রাগত্ব স্বরে বলে উঠলেন, মাথা খারাপ হয়ে গেছে তোর? এসব কি বলিস? বিয়ে কেন হবে না? সবাই বোধহয় রুদ্ধর জবাব শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তবে রুদ্ধ আশাবাদী কিছুই বলল না। মানুষের ভিড় ঠেলে সেই ক্ষণে এগিয়ে এলো একটা ছেলে। এসে দাঁড়ালো রুদ্ধর সম্মুখে, হাতে নিয়ে আসা একটা ফাইল বাড়িয়ে দিল। রুদ্ধ তা হাতে নিয়ে খুলে দেখলো। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেশ ফুটে উঠল ছেলেটার পানে তাকিয়ে বলল, যদি এসবের আর প্রয়োজন ছিল না, তবু ধন্যবাদ তোকে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে রুদ্ধের হাতের দিকে। কি আছে ওতে? রুহানি বেগম খ্যাপা স্বরে পুনরায় শুধালেন, জবাব দিচ্ছিস না কেন রুদ্র? তুই কিন্তু বলেছিলি বিয়েতে কোনো বাধা দিবি না।
রুদ্রর হাতের জিনিসগুলো বিনা বাক্যে ফুপির হাতে তুলে দিল। রুহানি বেগম সেগুলো হাতে নিয়ে খুলে দেখতেই চোখ দুটো বড় আকার ধারণ করলো। সেখানে রাখা কতগুলো ফাইল, এক এক ছবিতে এক এক নারীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত আছে জাহিদ। রুহানি বেগমের বোধহয় ঘৃণা হলো, চোখের সামনে থেকে সরিয়ে ফেললো ছবিগুলো। রুদ্র এক পেশে হাসলো, ছোট্ট করে ফুপির উদ্দেশ্যে আওড়ালো, আমি বলেছিলাম ছেলে ভালো হলে তবেই বোনের বিয়ে দেব। তুমি আমাকে সেই সময়টুকুও দিতে চাওনি, তবুও করে দেখেছি আমি। এখনও নিশ্চয়তার কারণ জানতে চাইব না। আবার এটা বলো না যে ছেলেদের এমন একটু দোষ থেকেই থাকে। রুদ্ধর কটাক্ষপূর্ণ কথা শুনে রুহানি বেগম থমকে গেলেন। তিনি কি এতই খারাপ মেয়ে যে মেয়েকে এক দুশ্চরিত্রের হাতে তুলে দিবেন? তবে অনুস্বর স্বরে মুখ ভেদ করে বেরিয়ে এলো, রুদ্র। রুদ্ধ সবাইকে একবার দেখলো, পরক্ষণে পুপির পানে তাকিয়ে আকস্মাৎ রেগে বলে উঠল, যদি এর পরেও তোমার কোনো কারণের প্রয়োজন হয় তাহলে জেনে রাখো, কোনো ধর্ষকের হাতে আমি আমার বোন তুলে দেব না। বিকট আওয়াজ হলো যেন। পরিবেশটা এক মুহূর্তে আরো শান্ত হয়ে গেল। সবার মুখ ভেদ করে একটাই শব্দ বেরিয়ে এলো, ধর্ষক? এই ছেলে ধর্ষকও? ভাবতেই রুহানি বেগমের পায়ের তলার মাটি সরে গেল যেন। কথা বলতেই ভুলে গেলেন তিনি। তবে সবার বিস্ফোরিত দৃষ্টিকে উপেক্ষা করে জহির সাহেব রাগী কণ্ঠে বলে উঠলেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো রুদ্র। বিয়ে বন্ধ করার জন্য এমন অপবাদ দিতে পারো না আমার ছেলেকে। সে এমন কাজ করেনি। তোমার থেকে আমি এমন কিছু আশা করিনি রুদ্র। আমিও আপনার থেকে এমন কিছু আশা করিনি স্যার। আপনি সব জানতেন তাই না? এই জন্যই ছেলেকে দেশ থেকে দূরে রাখতেন, যাতে আপনার ক্যারিয়ারে দাগ না পড়ে। আপনার প্রতি যে বিশ্বাস ভরসা ছিল তা আজ থেকে শেষ হয়ে গেল। আমি এসবের জন্য মোটেও সরি নই স্যার। এখন আসতে পারেন। কথার পিঠে রুদ্ধ নির্জীব জবাব পেয়ে জহির সাহেব বাঘ হারালেন। মাথাটা খানিকটা নত হয়ে গেল। এত মানুষের ভিড়ে বোধহয় এমন কিছু সহ্যের বাইরে। জুহি দূর থেকে ঝাপসা দৃষ্টি ফেলে ভাই আর বাবার পানে তাকিয়ে অপমানটুকু হজম করা ছাড়া আর কোনো উপায় রইল না। জাহিদ মাথা কাত করে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে তাকালো ভাইয়ের বুকে মুখ লুকিয়ে থাকা অদ্রিজা আর তার পাশে দাঁড়ানো রায়ের পানে। এক পলক দেখে নিয়েই কাউকে কিছু না বলে বড় বড় কদম ফেলে সেখান থেকে বেরিয়ে গেল। ছেলে যাওয়ার পানে তাকিয়ে জহির সাহেবও বউ কাউকে কিছু না বলে চলে গেলেন। ওনাদের দেখাদেখি আগত সমস্ত বরযাত্রী বেরিয়ে গেল। বাড়িতে ভিড় কমে গেল চোখের পলকে। শুধু নিজেদের আত্মীয় পরিপূর্ণ জায়গাটা। তবে তখনও সবার মুখে কুলুপাটা। সবাই বোধহয় বলার মতো শব্দ হারিয়েছে, জায়গা থেকে নড়তে ভুলে গেছে। শুধু সবার ফেলা ক্রমাগত ভারী নিঃশ্বাসের শব্দে ভরে উঠেছে জায়গাটা। রুদ্ধ ফুপির পানে তাকিয়ে পুনরায় বলে উঠল, যদি মুখের কথার ভরসা না পাও তাহলে অপেক্ষা করো, প্রমাণ দিয়ে দেবো কদিন বাদে। আই থিঙ্ক আপাতত এতটুকু প্রমাণই যথেষ্ট বিয়ে ক্যান্সেল করার জন্য। জবাবের আশা করলো না রুদ্ধ। এতক্ষণে তাকালো পর্দার আড়ালে নির্লিপ্ত বসে থাকা বোনের পানে, মাথাটা নিচু করা। তবে ভাইয়ের মন যেন বুঝে নিল মেয়েটা কাঁদছে। নিশ্চয়ই মেয়েটা এই কয়দিনে তার ওপর ভীষণ অভিমান করেছে। ভেবেছে ভাইয়া তাকে ভালোই বাসে না। রুদ্ধ বোনের পানে তাকিয়ে থেকেই নিজের বাবার উদ্দেশ্যে বলে উঠল, আব্বু, আমি আসলে ঈশ্বর বিয়ে দিতে চাই আমার পছন্দ করা পাত্রের সাথে। তোমার কি মত? রাশিদুল সাহেব জিজ্ঞেস করার সুযোগ পেলেন না পাত্রকে। সামান্য ভেঙে পড়া রুহানি বেগম কথাটা শুনতেই আগুন চোখে তাকালেন। রুদ্ধ কি করতে চাইছে বুঝতেই খেপা বাঘিনীর মতো বলতে চাইলেন, রুদ্র, তুই এটা করতে পারিস না। আমি আগেই বলেছি ওর মতো এতিম। ও এতিম নয়, ভাই হয় আমার। আর কতবার বলে বুঝবে? ভাই লাগেও আমার। আর বড় হয়ে থাকতে কেউ এতিম হয় না। নিস্তব্ধ জায়গায় রুদ্ধের বাক্যগুলো ভয়ঙ্কর শোনালো। চিৎকার করে বাক্যগুলো আওড়িয়ে সেখানে থাকা একটা চেয়ারে গায়ে জুড়ে লাথি মারল রুদ্ধ। যেন ছেলেটা ফুপির ওপর করা রাগটুকু এভাবেই মিটিয়ে নিল। চেয়ারটা জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় পড়ে ভেঙে গেল। রুহানি বেগম কেঁপে ভয়ে দুপা পিছিয়ে গেলেন। অদ্রিজা ভাইয়ের বুকে আরও খানিকটা চেপে গেল। ছোট রায়া প্রথমবার ভাইয়ের এমন রূপ সামনে থেকে অবলোকন করে ভয়ে পাশে থাকা তমালের একটা হাত আঁকড়ে ধরল শক্ত করে। তবে মেয়েটার চোখ ভাইয়ের পানেই নিবদ্ধ। কেউ হাত ধরেছে বুঝে তমাল চোখ ঘুরিয়ে তাকালো। মেয়েটার হাত বুঝতে পেরে মেয়েটার মুখের পানে তাকালো। কান্নার দাগগুলো গালে স্পষ্ট ফুটে আছে। সে তখনও গিয়েছিল মেয়েটার পিছু, কেঁদে ভাইকে বলা কথাগুলো শুনেছিল।
বুকের ভিতর যেন তখন মোচড় দিয়ে উঠেছিল। তার নিকট দাঁড়ানো মেয়ে দুটো একই সমস্যার ভুক্তভোগী, তবে দুজনের মধ্যে পার্থক্য এই যে সে থেকেও ছিল না নিজের বোনের পাশে, বোনের হয়ে কখনো এভাবে লড়াই করেনি। কিন্তু এই মেয়েটার ভাগ্য, দুটো ভাই জান প্রাণ দিয়ে আগলে রাখে। সে কেন এমন হলো না? ঠিক ভুল ভাবার সময় এখন নয়। তাই ভাবনা বাদ রেখে হাত ছাড়িয়ে নিজেই মেয়েটার একটা হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরল শক্ত করে, যেন মেয়েটাকে একটু ভরসা দিতে চাইল। সেই সাথে নিজের বুকে লিপ্টে থাকা মেয়েটাকেও আরও একটু শক্ত বাহুবন্ধনে আগলে রাখল রুদ্ধ। এগিয়ে গিয়ে দাঁড়ালো এবারে ফুপির নিকটে, রক্তচক্ষু মেলে তাকালো ফুপির পানে, দাঁতে দাঁত পিষে আওড়ালো, এতদিন অনেক বলেছ আর আমি শুনেছি, আজ তুমি শোনো। ভুল করেও আর এদিন শব্দটা মুখ থেকে বের করো না। তফাৎ কিসে জানো? তুমি ওই মেয়েটাকে জন্ম দিয়েও ওর ভালো মা হয়ে উঠতে পারোনি। মেয়েটার কষ্ট তোমার মন ছোঁয়নি, তেমন আমার মা জন্ম না নিয়েও ওর মা হয়ে দেখিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি ওর পরিবার, ওর একটা পরিচয়, ও রুদ্ধ কাদেরের ছোট ভাই, রাশেদুল কাদেরের ছোট পুত্র। তাই এমন ভুল করার ভুল দ্বিতীয়বার করো না। মাইন্ডেড ফুপি। রুহানি বেগম ভয় পেলেন, তবুও বলার চেষ্টা করলেন, ঈশানী আমার মেয়ে, আমার পারমিশন ছাড়া তুই ওর বিয়ে দিতে পারিস না। আমি সব পারি ফুপি, তুমি বোধহয় আমাকে ভুলে গেছো। এতদিন যেমন তোমার কাছে আমি বাধা দেইনি, তেমন আজ তুমিও পারবে না দিতে। আচ্ছা, তোমার টাকা প্রয়োজন তাই তো? তাহলে শোনো, আমি রুদ্ধ কথা দিচ্ছি, আমার যা কিছু আছে তার অর্ধেক লিখে দেব ওই ছেলেটার নামে। ভালো জব, বাড়ি, গাড়ি সব। ঈশানের এক বিন্দু কষ্ট হতে দেব না। এরপরেও যদি তোমার আপত্তি থাকে তাহলে দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো, তবে অবশ্যই আমার ভাই বোনকে ছাড়া। রুদ্ধ শান্ত স্বরে বলা কথা শুনেই সবাই বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। মানুষ কাউকে কতটা ভালোবাসলে তার হয়ে এমন লড়তে পারে, নিজের সম্পত্তি লিখে দিতে পারে। দেখা যায় তো ছেলেটা সত্যিই তার কেউ নয়, নেই কোনো রক্তের সম্পর্ক। নাসিম দেখলো না তার জন্য করা ভাইয়ের লড়াইটুকু, জানলো না বোন দিবে না বলে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। সেই ভাই দুদিন আগে থেকে হন্যে হয়ে পড়েছিল জাহিদের একটা খারাপ অভ্যেস খুঁজে বের করার জন্য, যাতে ছোট ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারে। জানলো না অভাগা হয়েও তার মতো ভাগ্যশালী আর কেউ নেই বোধহয় এই পৃথিবীতে। অদ্রিজার বোধ হয় গর্ব হলো স্বামীর প্রতি। ভাইয়ের বুকে থেকে স্বামীর পানে তাকিয়ে বিস্তর হাসলো। রায়া খুশি হয়ে ভাইয়ের পানে তাকালো। প্রিয়তার ফুপি শাশুড়িকে হেনস্থা হতে দেখে খুশিতে হাততালি দেওয়ার অবস্থা। নূর বেগম তখনও নির্লিপ্ত ছেলের পানে তাকিয়ে। রুহানি বেগম বলার মতো শব্দ খুঁজে পেলেন না, তখনও বিষয়টা মানতে পারলেন না। অসহায় হয়ে তাকালেন। বড় ভাইয়ের পানি কোনো সাহায্য পাবেন এই আশায় রাশেদুল সাহেব তাতে পানি ঢেলে দিলেন। কথাবার্তা শুনে আর দুদিনের পরিস্থিতি পরিলক্ষিত করে ভদ্রলোকের বুঝতে বোধ হয় আর কিছুই বাকি নেই। ছেলের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে উঠলেন, আমি আজই আমার ছোট ছেলের বিয়ে করাতে চাই, তাও ঈশানীর সাথে। রুদ্র খুশি হলেও তা মুখে প্রকাশ করলো না। লণ্ডভণ্ড হয়ে থাকা রুমখানা একবার তাকিয়ে অবলোকন করলো। রোনাকের পানে তাকিয়ে ছোট্ট করে বলল, তোর ফোন দে। রোনাক নিজের ফোন বের করে বিনা বাক্য ব্যয় তা বাড়িয়ে দিল ভাইয়ের হাতে। রুদ্র ফোনটা নিয়ে নাসিমের নাম্বার খুঁজে তাতে কল লাগালো, তবে নাম্বারটা বন্ধ। রুদ্র একের পর এক ট্রাই করলো, কিন্তু ফলাফল শূন্য। আস্তে আস্তে রুদ্রর মাথায় চিন্তারা এসে জমা হলো। ছেলেটাকে তখন ওভাবে বেরিয়ে যেতে বলল, কোথাও ছেলেটা অভিমান করে কষ্টে কিছু করে বসেনি তো? কথাটা ভাবতেই রুদ্রর গলা শুকিয়ে চৌচির হলো। হাঁসফাঁস করলো ছেলেটা, পায়চারি শুরু করলো। সাথে সাথে ফোন করতে রইল অনবরত। রোনাক ভাইয়ের চিন্তা দেখে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে যে ছেলেটা ফাইল নিয়ে এসেছিল সে বাজ পড়ার মতো করে বলে উঠল, আসার সময় দেখলাম রাস্তায় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যস্ততার জন্য দেখতে পারিনি, তবে খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল বোধহয়, জানি না বাঁচবে কিনা। চিন্তার মাঝে এমন একটা সংবাদ রুদ্ধর ভিত নাড়িয়ে দিল। ছেলেটা তো বাইক নিয়ে বেরিয়েছিল। রুদ্ধর পা টলে উঠল যেন। আর কিছু ভাবার মতো অবস্থায় রইল না। এক মুহূর্ত সময় ব্যয় না করে দৌড় শুরু করলো সদর দরজার দিকে। রোনাক ভাইয়ের চিন্তা বুঝে নিজেও পিছু ছুটল। সকলের মাথায় যেন অন্য চিন্তারা এসে বাসা বাঁধল। সবাই এবার নড়ে চড়ে তটস্থ হলো নিচের জায়গা থেকে। হঠাৎ প্রিয়তার চোখ পড়ল ঈশানীর পানে। মেয়েটা নিচের জায়গায় পড়ে আছে। প্রিয়তা অস্থির হয়ে ডেকে উঠল,
ঈশানী। বলেই মেয়েটা দৌড়ে গেল ঈশানের নিকট। প্রিয়তার ডাক শুনে সবাই সেদিকে তাকিয়ে ঈশানীকে নিথর পড়ে থাকতে দেখে চিন্তিত হয়ে দৌড়ে গেল নিকটে। প্রিয়তা ততক্ষণে মেয়েটাকে আগলে নিয়েছে। বুঝতে বাকি নেই মেয়েটা জ্ঞান হারিয়েছে। হয়তো এত সব কিছুর পরে এমন এক সংবাদ মেয়েটা সইতে পারেনি। সবাই অস্থির হয়ে উঠল। এক সমস্যা শেষ হতে না হতেই অন্য ঝামেলার উদয় হলো। সবাই শুধু মনে মনে দোয়া করলো যেন ভালো কিছু হয়, ছেলেটা সুস্থ থাকে। কিন্তু উপরওয়ালা কি এতগুলো মানুষের দোয়া কবুল করবেন, নাকি সবাইকে ভেঙে গুড়িয়ে দিতে নিথর হয়ে থাকা মেয়েটাকে নতুন কষ্টে নিমজ্জিত করে রাখতে কোনো দুঃসংবাদ এসে হানা দিবে তাদের মাঝে? তমসায় ঘিরে আছে ধরাকে। ঘড়িতে তখন ঘন্টার কাঁটাটা বোধ হয় ৯-এর ঘরে এসে ঠেকেছে। জ্যোৎস্না শোভিত রাত হলেও এই সময় তা বোঝার জো নেই। সড়কের পাশে পাশে অবস্থিত ল্যাম্পপোস্টের আলোয় সব আলোকিত হয়ে আছে। এখনো রাস্তাঘাটে মানুষের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। আজ মানুষের এত চলাফেরা দেখেও বোধহয় বিরক্ত লাগলো অস্থির রুদ্ধের। চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। মানুষের ভিড় ঠেলে ছুটে চলা ব্যস্ত বহুল গাড়িগুলোকে পিছিয়ে রেখে নিজের গাড়িটাকে হাওয়ার বেগে ছুটিয়ে নিয়ে চলল সে। পাশেই রোনা হতবম্ব হয়ে বসে। এবার যেন তার নিজের জন্যই চিন্তা হচ্ছে। ভাইয়া এমন করে গাড়ি ছুটাচ্ছে, মনে হচ্ছে নাসিমের কোনো সংবাদ পাওয়ার আগেই তাদের দুজনের দি এন্ড হয়ে যাবে। ইস, মরার আগে বউটার মুখখানা বুঝি আর একবার দেখতে পাবে না। আফসোস। রোনাকের আফসোস মিটে গেল যখন ভাইয়ের গাড়িখানা স্থির হলো। জোরে জোরে কটা শ্বাস টেনে নিয়ে নিচেকে ধাতস্থ করলো। ভাইকে নামতে দেখে নিচেও নেমে এলো। জায়গা দেখে বুঝলো এখানেই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। সড়কের ওপর কেমন রক্তের লাল হয়ে আছে দেখে যেন তারই অন্তরাত্মা কেঁপে উঠল। তাহলে তার ভাইয়ের কি অবস্থা? রুদ্ধ আশেপাশে কাউকে শুধালো, এখানে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা কেমন? তবে মন পুতো জবাব বোধহয় পেল না ছেলেটা। কেউ একজন সংবাদ দিল ছেলেটাকে কোনো হাসপাতালে নেওয়া হয়েছে। রুদ্ধ পুনরায় গাড়িতে চেপে সে হাসপাতালের পানে ছুটল। হাসপাতালটি কাছাকাছি হওয়ায় 10 মিনিটের মাঝে পৌঁছে গেল সেখানে। ব্যস্ত পায়ে ভেতরে এসে রিসেপশনিস্টের কাছে গিয়ে হড়বড় করে শুধালো, একটু আগে একটা বাইক অ্যাক্সিডেন্টের রোগী এখানে কি ভর্তি হয়েছে? হলে দ্রুত বলুন কোন ওয়ার্ডে আছে। রিসেপশনিস্ট মেয়েটা খানিকটা আশ্চর্য হলো রুদ্ধর এত অস্থিরতা দেখে। পরে ভাবলো হয়তো বাড়ির লোক হবে। দ্রুত খুঁজে ঠিকানা বলতেই রুদ্ধ ব্যস্ত কদমে হাঁটতে শুরু করলো। অস্থিরতায় ছেলেটা লিফটে চড়তেও ভুলে গেল। সিঁড়ি বেয়ে ৫ম তলায় আসতেই অনেক মানুষের জোর দেখে খানিকটা স্থির হয়ে ধীরে ধীরে পা বাড়ালো। মানুষের ভিড় ঠেলে প্রবেশ করার পর শুনতে পেল এক অনাকাঙ্ক্ষিত সংবাদ। অ্যাক্সিডেন্টকৃত ছেলেটা আর বেঁচে নেই। রুদ্ধর ওখানেই পৃথিবী থমকে গেল মনে হয়। ভাইয়ের পিছু ছুটে আসা রোনাক তা বুঝলো। ভাইকে ধরে অভয় দিয়ে আওড়ালো, প্লিজ ভাইয়া কাম ডাউন, আগে দেখে তো নাও ওটা আমাদের নাসিম কিনা। রুদ্ধর অপেক্ষা আর সইল না। ডাক্তারের সাথে কথা বলে দুই ভাই একসাথে গেল লাশটাকে দেখতে। রুদ্ধর বোধহয় হিম্মত হলো না লাশের কাপড়টা উঠিয়ে মুখটা দেখার। রোনাক হতাশ হয়ে নিজেই সেই কাজটা করলো। লাশের মুখটা দর্শন হতেই রুদ্ধর চোখ দুটো মুদে নিল। বুক চিরে যেন একটা স্বস্তির শ্বাস বেরিয়ে এলো। রোনাক আলতো হেসে ভাইয়ের উদ্দেশ্যে আওড়ালো, এবার তাহলে জায়গা মতো যাওয়া যাক। রুদ্ধ মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। দুই ভাই নেমে এসে পুনরায় গাড়িতে চেপে বসলো। এবার রুদ্ধর পরিবর্তে রোনাক বসলো ড্রাইভিং সিটে। আগের তুলনায় গাড়ির স্পিডটা কমিয়ে গাড়ি ছুটিয়ে চলল নাসিমের ফ্ল্যাটের রাস্তা বরাবর। রুদ্ধ যেন ক্লান্ত অনুভব করলো। চোখ বুজে শরীরের ভারটা ছেড়ে দিল গাড়ির সিটের ওপর। নিজের রুমের ব্যালকনিতে 2 পা ঝুলিয়ে বসে আছে ছেলেটা। চোখ দুটো আকাশের পানে নিবিষ্ট। তবে আজ যেন তার অভিযোগের খাতাও ফুরিয়ে গেছে। ঠিক যেন এক অনুভূতি শূন্য মানব বসে আছে এখানে। আজ আর ওয়াইন খেয়েও দুঃখ ভোলানোর সুযোগ হয়নি, কারণ সেই সব আর বাড়িতে নেই। গিয়ে আর কেনারও ইচ্ছে জাগেনি। তবে নিকোটিনের ধোঁয়ায় নিজেকে জ্বালিয়েছে প্রতি মুহূর্তে। চোখ দুটো কেমন লাল টকটকে হয়ে আছে। মনে হয় কান্নারা দলা পাকিয়ে রক্ত জমাট হয়ে তার চোখে এসে জমা হয়েছে। ছেলেটার সময় জ্ঞান নেই, তবে সে ও বাড়ি থেকে এসেছে অনেকক্ষণই হতে চলেছে। এতক্ষণে নিশ্চয়ই মেয়েটার বিয়ে হয়ে গেছে।
ভাবতেই একটা দীর্ঘশ্বাস নির্গত হয় বুক ছিঁড়ে। এই কয়দিনে পেটে কিছু দিয়েছে কিনা সেই হুঁশটুকুও হারিয়েছে সে। অস্থির ভাবটাও আজ আর নিজের মাঝে অনুভব করলো না। আচ্ছা, সে কি অনুভূতি শূন্য হয়ে গেছে? ভাবনার মাঝেই হঠাৎ বেল বাজানোর শব্দ কানে প্রবেশ করলো। কে এলো আবার তার দ্বারে? উঠতে ইচ্ছে হলো না। যে এসেছে সে নিশ্চয়ই ফিরে যাবে তাকে না পেয়ে। তবে তার ভাবনা অনুযায়ী কিছুই ঘটল না, বরং বেল বাজানো লোকটা যেন আরো উদ্গ্রীব হয়ে বাজাতে শুরু করলো। নাসিম প্রচন্ড রকমের বিরক্ত হলো, না চাইতেও উঠে দাঁড়ালো। ব্যালকনি পেরিয়ে রুম থেকে বেরিয়ে এসে মেইন দরজা পর্যন্ত এসে বিরক্তি নিয়েই দরজাটা খুলল। ভাবলো যে এসেছে তাকে দেবে আজ আঘাত, তাতে যা হয়। তবে হলো সম্পূর্ণ বিপরীত। দরজা খুলতেই এক পলকের জন্য বড় ভাইয়ারা মুখখানা দৃশ্যমান হলো। ভাবতেই সময় পেল না বড় ভাইয়া এখানে কেন। তার পূর্বেই একটা ঘুষি এসে লাগলো তার গাল নাক বরাবর। নাসিমের মনে হলো এক ঘুষিতেই তার মুখ বাঁকা হয়ে গেছে। পরপরই আরো 2-3টা ঘুষি এসে লাগলো। নাসিম টাল সামলাতে না পেরে নিচের জায়গা থেকে সরে গেল। রুদ্ধ নিজেই এগিয়ে ভাইয়ের জামার কলাটা আঁকড়ে ধরে মারতে উদ্যত হলো, সেই সাথে চিৎকার করে আওড়ালো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় ফোন অফ করে রাখার? আমাকে চিন্তা দিয়ে মারতে চাস? তাকে আমাকে তো রোবট মনে হয়, যে যার যা কিছু হোক আমার কারোর জন্য কোনো চিন্তা হয় না, অনুভূতির জন্য মনে হয় আমাকে? বল, জবাব দে। কি একটু বলিস আর এখানে সে দেবদাস সাজা হচ্ছে? আজ আমিও তোকে বুঝিয়ে দেব দেবদাস সাজা কাকে বলে। ভাইয়ের কথা শুনবে কি? তার তো ব্যথায় অলরেডি মাথা ঘুরাতে শুরু করেছে। কে করেছেটা কি যে ভাই এমন খেপেছে? কিছু ভুল করে আসেনি তো ও বাড়িতে? প্রশ্ন করার সুযোগ হলো না ছেলেটার। রোনাক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল, নাসিমকে মারতে দেখে মিটিমিটি হাসছিল। সে বেশ জানতো ভাই এসেই এমন করবে, ভেবেছিল এগিয়ে বাঁচাবে না ছোট ভাইকে। তবে যখনই নজরে পড়ল ছেলেটার মার খেয়ে ঠোঁট কেটে রক্ত ঝরছে, নাক দিয়ে তরল রক্ত গড়িয়ে পড়ছে, তখন আর স্থির দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। দৌড়ে গিয়ে বড় ভাইয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরে থামানোর চেষ্টা করে আওড়ালো, আরে ভাইয়া, অনেক হয়েছে, এবার থাম, নাহলে এখানেই অক্কা পাবে ছেলেটা। আর এই খবর শুনে তোর বোন হার্ট অ্যাটাক করবে। রুদ্ধ সাপের মতো হিসহিস করে উঠল, তবে আর তেড়ে গেল না ছেলেটার দিকে। নাসিম ব্যথায় বোকার মতো গিয়ে বসে পড়ল সোফায়। একটা আঙ্গুল নাকের মাথায় স্পর্শ করিয়ে সামনে আনতেই রক্ত দেখে তার পানে তাকিয়ে থেকে বিড়বিড় করে উঠল, আজব লোক, বিনা কারণে এত কেউ মারে? মনে হচ্ছে সে বাধা দেওয়ার পরেও তার বোনকে নিয়ে পালিয়েছি। নাসিম ভাবল সে ধীরে বলছে, অথচ কথাগুলো দুই ভাই স্পষ্ট শুনল। রুদ্ধ কটমট করে তাকালো নাসিমের পানে। রোনাক ভাইকে ছেড়ে দিয়ে মুচকি হেসে নাসিমের দিকে এগিয়ে যেতে যেতে আওড়ালো, তার থেকেও বড় ভুল করেছিস। তোর ফোন কেন অফ? রাস্তায় এক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তোর খোঁজ না পেয়ে ভাইয়া ভেবেছিল তার আদরের ছোট ভাই গেছে। ফিলিংসটা বোঝ ভাই। রোনাকের মজা দেখে এবার নাসিম আর রুদ্ধ দুজনেই রোনাকের পানে তেচরা দৃষ্টিতে তাকালো। রোনাক খানিকটা ভরকে গেল এতে, বসলো নাসিমের পানে। নাসিম বুঝে হতাশ্বাস ফেললো। তার ফোন কোথায় পড়ে আছে তা তো সে নিজেই জানে না। তাহলে বন্ধ পড়ে আছে নাকি খোলা, বুঝবে কি করে? নাসিম বড় ভাইয়ের রাগী মুখটাকে একবার পরখ করে চোখ সরিয়ে অনুস্বর স্বরে আওড়ালো, যদি মরতে হয় তাহলে ভাইয়ার জন্য মরব, অন্য কারণে এত দ্রুত কেন মরব? পাগল নাকি আমি? রুদ্ধ শুনল, তবে জবাব দিল না। হেঁটে গিয়ে খুঁজে একটা ড্রেসিং কিটের বাক্স নিয়ে এসে গিয়ে বসলো ছোট পায়ের পাশে। তুলা বের করে নিজের হাতে নাসিমের গড়িয়ে পড়া রক্তটুকু মুছে দিতে শুরু করলো। ভাইয়ের তার জন্য চিন্তা, এই যত্ন দেখলেই তো তার হাজার কষ্ট এক মুহূর্তে লাঘব হয়ে যায়। ভাই যে পরিমাণ অভিমান করেছিল, আর রোনাকের মুখে অতটুকু শোনার পর মনে হলো তার কপালে এর থেকে বেশি মার লেখা ছিল। তবে ভুলবশত বেঁচে গেছে আজ। ভাইয়ের গম্ভীর মুখখানার পানে তাকিয়ে মজার স্বরে বলে উঠল, নিজে আঘাত দিয়ে নিজেই যত্ন নিতে বসে গেছো? আজব লোক তুমি। নিশ্চয়ই ভাবির সাথেও এমন করো, তাই না? আমার ভাবিটা একটু বোকাশোকা না হলে আমি শিওর তোমার সংসার সে করতো না। নাসিম বোধহয় ভাইকে আরো ভরকে দিতে চেয়েছিল, তবে তার মাঝেই রুদ্ধ শান্ত ও গম্ভীর কণ্ঠে বলে উঠল, যদি থাপ্পড় খেতে না চাস
মুখটা বন্ধ রাখ। আমার বউ, আমি বুঝে নেব। নাসিম চুপ করে বাচ্চাদের মতো শান্ত হয়ে বসে রইল। হঠাৎ মেয়েটার কথা স্মরণে এলো। মেয়েটার কি এতক্ষণে বিয়ে হয়ে গেছে? এই দুই ভাই তার বাসায় কেন ছুটে এসেছে বোনের বিয়ে রেখে? খুব ইচ্ছে হলো জানতে মেয়েটা কি অন্য কারোর হয়ে গেছে পুরোপুরি। তবে অস্বস্তিতেই শুধাবার উপায় রইল না। অবশ্য জিজ্ঞেস করতেও হলো না। রুদ্ধ কাজ করার ফাঁকে নির্লিপ্ত স্বরে বলে উঠল, বিয়ে করবি আমার বোনকে? নাসিমের শ্বাস যেন সেখানেই রোধ হয়ে এলো। চোখ দুটো বড় আকার ধারণ করলো। কথাটা বুঝতেও কষ্ট হলো। ভাই কি তার সাথে মজা করছে? মেয়েটার কি তাহলে বিয়ে হয়নি? রুদ্ধ বুঝলো ভাইয়ের মানসিক অবস্থা। সেই সাথে বুঝলো ছেলেটা নিঃশেষ পর্যন্ত নিচ্ছে না। গম্ভীর স্বরে ধমক দিয়ে উঠল রুদ্ধ, নিঃশ্বাস নেই স্টুপিড। মেয়েরা বোধহয় প্রথম পুরুষের স্পর্শ পেয়ে এমন করাটা সত্য সব। রেগে নিজেই বক্সটা নিয়ে উঠে গেল। ধরে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দিল নাসিম। শুষ্ক ঢোক গিলে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো পাশে বসা মেজো ভাইয়ের পানে। নাসিমের প্রশ্ন বুঝে রোনাক আলতো হাসলো। ভাবলে ঈশিন আওড়ালো, বলেছিলাম সাহস করে ভাইয়ের কাছে চেয়ে দেয়, পাত্তা দিসনি। যাই হোক, সে তোর অপেক্ষায় বসে আছে, পেতে হলে দ্রুত হ্যাঁ বলে দে। রুদ্ধ পুনরায় ফিরে এলো। এবার আর বসলো না, সম্মুখে দাঁড়িয়ে নির্লিপ্ত স্বরে বলল, রাত অনেক হয়েছে, বিয়ে করার ইচ্ছে থাকলে বল, নাহলে ছেলে খুঁজে নিয়েছে বোন বিয়ে দেওয়ার জন্য। নাসিম পুনরায় একটা ঢোক গিলল। ভাইয়ের চোখ বলছে ভাই তাকে নিয়ে যেতে এসেছে নিজের বোনের জন্য। বুঝতেই জমাকৃত অশ্রু যেন বহমান হতে চাইলো। চোখ দুটো ঝাপসা হতে চাইলো। রোধ করলো তা। বোকার মতো বলে উঠল, এই মায়ের খাওয়া শরীর নিয়ে যদি বিয়ে করতে যায়, আর যদি তোমার তার সেরা বোন পছন্দ হয়নি বলে বিয়ে ক্যান্সেল করে দেয়? রোধ বিরক্ত হলো নাকি তার হাসি পেল নিজেই বুঝলো না। এখানে দাঁড়িয়ে কথা বলে সময় অপচয় করার ইচ্ছে হলো না। রোধ দরজার দিকে হাঁটতে শুরু করলো। নিজেকে নির্লিপ্ত দেখিয়ে পুনরায় বলে উঠল, সেটা আমার বোনের ব্যাপার, তবে ও না চাইলে বিয়ে দেবো না। ইটস সিম্পল, পারলে রাজি করিয়ে নিস। নাসিমের রাগ দেখিয়ে বলতে ইচ্ছে হলো, যখন সে ওই ছেলের সাথে বিয়ে করতেই চাইছিল না, তখন তো একবারও বলনি মেয়েটা না চাইলে জোর করে বিয়ে দেব না। তাহলে আমার বেলায় এমন অমানবিকতা কেন? বলার সাহস হলো না। সবকিছু যেন তখনও কেমন এলোমেলো লাগলো। থাম মেরে বসে রইল সেখানেই। রোনাক ব্যঙ্গ করে বলে উঠল, তোকে আমার বড্ড হিংসে হয় জানিস তো। নাসিম প্রশ্নাত্মক চোখে তাকালো মেজো ভাইয়ের পানে। রোনাকও পাশ থেকে উঠে দরজার দিকে হাঁটা দিল। গম্ভীর স্বরে বলে উঠল, ভাইয়া আমার থেকেও তোকে বেশি অনেক ভালোবাসে, এটা সহ্য হয় না। ওকে, কোনো ব্যাপার না। রোনাক দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে পড়ল। হতাশ শ্বাস ফেলে পুনরায় এগিয়ে এসে স্তব্ধ হয়ে বসে থাকা নাসিমকে টেনে উঠালো। হাত টেনে দরজার দিকে নিয়ে যেতে যেতে আওড়ালো, ভং মারা শেষ হয়ে থাকলে চল ভাই আমার, নাহলে তুই এরপর সত্যি মার খাবি, তাও আমার বোনের হাতে। ঈশানের জ্ঞান ফিরেছে সে কখন। তবে মেয়েটা চুপচাপ বড় ভাবির বুকে মাথা ঠেকিয়ে বসে আছে। কারোর সাথে কোনো কথা বলেনি মেয়েটা, হয়তো বলার ইচ্ছেই জাগেনি। বিয়ে ভেঙে যাওয়ার খুশি হয়েছে কি না নিজেও বুঝতে পারছে না। সবকিছু চাপা পড়ে আছে, একটাই বাকি, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন ভাইয়ের মুখে শুনেছিল বিয়ে আর হবে না, সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল সে। ঠোঁটের কোণে এক টুকরো হাসির দেখা দিয়েছিল। ভাবনা জেগেছিল শেষ পর্যন্ত আল্লাহ কি তার ইচ্ছে কবুল করেছে। তবে খানিক পরে অমন এক শব্দ পৃথিবী নাড়িয়ে দিয়েছিল মেয়েটার। সকাল থেকে না খাওয়া, চিন্তিত, ভগ্ন শরীর, এমন সংবাদ আর সহ্য করার অন্তরায় ছিল না। ফলস্বরূপ জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়েছে। সবাই বোধহয় মেয়েটার মানসিক অবস্থা বুঝলো, তাই কেউ কথা বলার জন্য জোর করলো না। বাকি সবাই চিন্তিত মনে এখানে সেখানে গোমরা মুখে বসে আছে। একটা ভালো খবর শোনার অপেক্ষায় সবাই। রাশিদুল সাহেব ক্রমাগত মেজো ছেলের ফোনে কল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে ফোন ধরার নামই নেই। রাশিদুল সাহেবের ইচ্ছে হলো গিয়ে ছেলেকে আচ্ছা মতো ধোলাই দিতে। রেগে অস্থির হয়ে তিনিও পায়চারি শুরু করলেন। আরো খানিকটা সময় অপেক্ষা করলেন। রাশিদুল সাহেব আর অপেক্ষা করতে পারলেন না। ভাবলেন নিজেই যাবে ছেলেদের খোঁজ করতে। ভাবনা অনুযায়ী ঘুরে দরজার দিকে হাঁটা দিলেন। ঠিক সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলো রুদ্ধ আর রৌনক।
দুই ভাই। ছেলেদের আসতে দেখে থেমে গেলেন রাশিদুল সাহেব। নূর বেগম দেখতেই নিজের জায়গা থেকে উঠে ছুটে এলেন ছেলেদের কাছে। ব্যতিব্যস্ত কণ্ঠে শুধিয়ে উঠলেন, হ্যাঁ রে, এত দেরি কেন হলো? ঠিক আছে তো আমার ছেলেটা? বল না, নাচিম সুস্থ আছে তো? কিছু হয়নি তো ওর? দুই ভাই কেউ জবাব দিল না। নূর বেগম বোধহয় আর একটু অস্থির হলেন, বিরক্ত হলেন খানিকটা। দুই ভাই বুঝে আলতো হাসলো, করে দাঁড়ালো সামনে থেকে। তখনই সবার চোখে ধরা দিল একটা মুখ। ছেলেটাকে দেখতেই সবাই নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়ালো। ঈশানীর মনটা যেন ছটফট করলো ভাইদের পাশে দাঁড়ানো শেরওয়ানি পরিহিত নিষ্ঠুর পুরুষটাকে দেখে। নূর বেগম এগিয়ে গেলেন ছেলের কাছে। ওনাকে আসতে দেখে নাসিম অসহায় হয়ে তাকালো। আসার সময় দুই ভাই মিলে একটা শেরওয়ানি কিনে তার গায়ে ঝুলিয়ে দিল। আর কোনো গেট আপ নেই, চুলগুলো বোধ হয় এখনো এলোমেলো, গায়ে ঘামের গন্ধ লেগে। তার থেকেও বড় কথা, ঠোঁটের কোণে মাড়ির দাগ স্পষ্ট, সাথে বোধ হয় নাক ঠোঁটের কিনারা জড়িয়ে রক্ত লেগে আছে। নূর বেগম দৌড়ে এসে ছেলের মুখে একটা হাত ছোঁয়ালেন। রক্ত দেখে অস্থির হয়ে শুধালেন, কই গিয়েছিলিস তুই? কিভাবে এই অ্যাক্সিডেন্ট হলো? খুব কি লেগেছে বাপ? নাসিম জবাব দেওয়ার পূর্বেই পাশ থেকে রোনা কটাক্ষ করে বলে উঠল, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তোমার এই ছোট ছেলের, তাই চিন্তা কম করো। অ্যাক্সিডেন্ট হয়নি? তাহলে এই রক্ত কোথা থেকে এলো? এবার রোনাক জবাব দেওয়ার পূর্বে নাসিম ঠোঁট উল্টে বাচ্চাদের মতো নালিশ জানিয়ে আওড়ালো, তোমার বড় ছেলে আমাকে মেরেছে আন্টি। নূর বেগম হতাশ নিঃশ্বাস ফেললেন। এর খবর না পেয়ে ছেলেটা তখন যেভাবে দৌড়ে গিয়েছিল, হয়তো চিন্তাটুকু রাগ হয়ে বেরিয়ে এসেছিল। তিনি আঁচল টেনে ছেলের গালে লেগে থাকা রক্তটুকু সাবধানে মুছে দিলেন। নাসিমের মন আপ্লুত হলো এতে। রাশেদুল সাহেব তাড়া দিয়ে বলে উঠলেন, রাত অনেক হয়েছে, এখন কি বিয়ে করার ইচ্ছা আছে? নাহলে বলো, আমি রেস্ট নিতে যাই। সবার চোখ এসে উপনীত হলো নাসিমের ওপর। অদ্রিজা, রুদ্ধ আর রোনাক ব্যতীত বোধ হয় কেউই জানে না ছেলেটাও ভালোবাসে ঈশানীকে। তবে ধারণা আছে হয়তো। তবে এসবের মাঝে বাজ পড়ার মতো একটা বাক্য ভেসে এসে বাড়ি এলো সবার মস্তিষ্কে। আমি বিয়ে করবো না ভাইয়া। নাসিমের থেকে চোখ সরিয়ে সবাই তড়িৎ ফিরে তাকালো বাক্য আওড়ানো ঈশানীর পানে। মেয়েটা কেমন কঠোর চোখে তাকিয়ে আছে নাসিমের পানে। এত কিছুর পর এখন এ কথা শুনে রোনাক বিরক্ত হয়ে আওড়ালো, লে, শুরু হলো এবার অন্য এক নাটক। রায়া নিজের জায়গায় বসে বিরক্ত কণ্ঠে আওড়ালো, ঠিকই আছে, ভীতু পুরুষ কোথাকার। এখন এসেছে নাচতে নাচতে বিয়ে করতে। শুকনো মুখে দাঁড়ানো রুহানি বেগমের মুখে বোধ হয় একটুখানি হাসি ফুটলো মেয়ের কথা শুনে। মেয়েটা কি সত্যিই বিয়ে করবে না এই ছেলেকে? শেষ পর্যন্ত বুঝেছে কি এই ছেলে তার যোগ্য না? তবে ওনার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। রুদ্ধ এগিয়ে গিয়ে নাসিমের গা ঘেঁষে দাঁড়িয়ে গেল। হালকা ঝুঁকে ফিস ফিস করে আওড়ালো, মানাতে পারলে ভালো, না পারলে আবারও চুপচাপ বেরিয়ে যাস। বোনের জন্য ভালো পাত্র খুঁজে আনবো আমি। নাসিম তেজরা নজরে তাকালো ভাইয়ের পানে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে নাসিম কি করে তা দেখার জন্য। নাসিম দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো ঈশানীর নিকটে যাওয়ার জন্য। প্রতিটা কদম ফেলার সাথে সাথে যেন নিজের হৃদস্পন্দনের তীব্রতা অনুভব করলো ছেলেটা। চোখ দুটো করে সাজে দাঁড়ানো প্রাণপ্রিয় রমণীর পানে। এসে দাঁড়ালো মেয়েটার থেকে হাতখানেক দূরত্বে। নাসিম আশায় অদ্রিজা ননদকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। মেয়েটারও বোধ হয় একই অবস্থা। দুজনেই দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। অনুভব করলো একে অপরের ছটপট করে ছুটে চলা হৃদকম্পন। নাসিম কি বলবে? মেয়েটাকে বুঝে পেল না, কি করে মানাবে এখন। হঠাৎ করে ভয়ে ভয়ে বলে উঠল, এই অভিমান ঝগড়া সব বিয়ের পরের জীবনের জন্য রেখে দেওয়া যায় না? চলো না আগে বিয়ে করে নেই, তারপর বাকি সব একসাথে করা যাবে। এতক্ষণ বাদে মেয়েটার চোখের কোণে পানি থই থই করে উঠল। এতক্ষণে চেপে রাখা কষ্ট, অভিমান সব অশ্রু হয়ে বেরিয়ে আসতে চাইল। এতক্ষণ মুখে বলেনি ছেলেটা যে ভালোবাসি, তবু এই আহ্বান সে কি করে ফিরিয়ে দিবে? তার তো শুধু একটু অভিমান হয়েছিল। পাষাণ পুরুষটা তার কষ্ট দেখেও কখনো কিচ্ছু বলেনি। আর আজ ভাই বলাতে হুড়হুড় করে চলে এসেছে বিয়ে করতে। তাহলে সে কেন এত সহজে মেনে নিবে? কিন্তু ছেলেটার মুখ থেকে প্রথমবার তুমি শব্দ শুনেই তো তার অভিমান বলে হাওয়া হয়ে গেছে। তবুও মুখে কিছু উচ্চারণ করলো না।
কেবল ছলছল নেত্রে তাকিয়ে রইল একান্ত পুরুষটার পানে। হয়তো দেখতে চাইলো ছেলেটা তাকে মানানোর জন্য আর কি কি করে। চোখের কোণে জমাকৃত অশ্রুটুকু আজও সহ্য হলো না নাসিমের। এই সাজসজ্জা ঘেঁটে দেওয়ার ইচ্ছে হলো না। কবুল শব্দটা বলার জন্য আর তর সইল না। মন আনচান করে উঠল। পারিপার্শ্বিকতা ভুলে হঠাৎ ছেলেটা এক হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। মেয়েটা চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার ভুলের শাস্তিস্বরূপ আমার বউ হবে ঈশানী, যাতে তোমার ওই পেতনির মতো চেহারা দেখিয়ে রোজ সকালে ঘুম ভাঙার পর আমাকে ভয় দেখিয়ে প্রতিশোধ নিতে পারো। আমার একাকী জীবনে ঝগড়া করার সঙ্গী হতে হলেও আমার বউ হবে ঈশানী, যাতে রোজ ঝগড়া শেষে অভিমান করে মুখ ফুলিয়ে থাকে। আর সেই মুখ দেখে আমি আমার সারাদিনের ক্লান্তি দূর করতে পারি। উইল ইউ ম্যারি মি প্রেতনি? ঈশানী অভিমান ভুলে নাক মুখ কুঁচকে তাকালো। এটা কেমন ধারার প্রপোজ হলো? ছেলেটা তাকে সবার সামনে পেতনি বলে ডাকছে। পাশ থেকে অদ্রিজা, প্রিয়তার, রায়া সহ ঈশানীর যত কাজিন ছিল সবাই একসাথে যোগ্যে বলে উঠল, সে ইয়েস ঈশানী, রাত অনেক হলো মেয়ে, বাসরটা সাজাতে হবে। শেষ কথাটা শুনে না চাইতেও হেসে উঠল ঈশানী। নাসিম একটা হাত বাড়িয়ে দিল মেয়েটার পানে, তবে সেই হাতে হাত রাখলো না ঈশানী। হয়তো বুঝতে চাইল সে এখনো অভিমান করে আছে, তবে সুযোগ ছাড়তে রাজি নয় মেয়েটা। মুখে ইয়েস না বললেও নিজের মামার পানে তাকিয়ে বলল, কাজী মশাইকে কাগজপত্র ঠিক করতে বলো মামু, আমি বিয়ে করব। যে মেয়ে এতক্ষণ পাথর বনেছিল সেই মেয়ে এখন কত অবলীলায় নিজের মুখে বলে উঠল সে বিয়ে করতে চায়। সবাই পুনরায় একযোগে হায় হায় করে জায়গাটা মুখরিত করে ফেললো। কাজী সাহেব বোধ হয় শুরু থেকে টাস্কির ওপর টাস্কি খেয়ে চলেছেন। হয়তো মনে মনে ভাবছেন এমন খতরনাক বিয়ে তিনি কখনোই দেখেননি। রাশিদুল সাহেবের আদেশ পুনরায় শুরু হলো বিয়ের আয়োজন। ঈশানীকে নিয়ে বসিয়ে দিল সবাই। নাসিম হতাশ হয়ে বসা থেকে একাই উঠে দাঁড়ালো। অন্তত মেয়েটা বিয়েতে তো হ্যাঁ বলেছে, আপাতত এটাই অনেক। সবার মাঝে কেবল রুহানি বেগমের মুখটাই থমথমে। এসব মেনে নিতেই সক্ষম হলেন না। আর না তো ভাইয়ের ছেলের মুখের উপর আর কিছু বলার বা করার সাহস পেলেন। মুখ গোমরা করে সেখান থেকে চলে যেতে নিলেন। প্রিয়তা দেখেই দৌড়ে এসে পথরোধ করে দাঁড়ালো। হাসি হাসি মুখ করে আওড়ালো, সো স্যাড। আহারে, হেরে গেলেন শেষ পর্যন্ত। মেয়ের বিয়ে আর স্বচক্ষে দেখতে ইচ্ছে করছে না বুঝি? কেউ না বুঝলেও আপনার কষ্টটা আমি বুঝি ফুপি। আপনি চাইলে আমার সাথে নিজের দুঃখ শেয়ার করতে পারেন। বলেই প্রিয়তা দাঁত বের করে হাসলো। রুহানি বেগম এমন দৃষ্টি নিক্ষেপ করলেন, মনে হয় ওই দৃষ্টি দিয়েই প্রিয়তাকে ভস্ম করে দিবে। তর্কে না জড়িয়ে তিনি পাশ কেটে চলে গেলেন। প্রিয়তা ফিক করে হেসে দিল। রোনা কাছাকাছি থেকে দেখলো বউয়ের কাণ্ড, কথাগুলো শুনলো। নিজের কপাল চাপড়ে হয়তো বলতে ইচ্ছে করলো, এ খোদা, আমার বউটাকে তুমি সুবুদ্ধি দান করো, নাহলে দেখা যাবে কোনো একদিন এই দুই রমণী মিলে এ বাড়িতে কেয়ামত ঘটিয়ে ছাড়বে। প্রিয়তা ঈশানীর নিকটে এগিয়ে যেতে অদ্রিজা ননদকে ছেড়ে এগিয়ে এলো। হেঁটে এসে দাঁড়ালো স্বামীর কোল ঘেঁষে। রুদ্ধ এক জায়গায় স্থির দাঁড়িয়ে, এখন আর কোনো কাজে হাত বাটায়নি, ভাইয়ের নিকটেও এগিয়ে যায়নি। কেবল শান্ত চোখে তাকিয়ে দেখছে তার ভাই আর বোন বিয়ের আসরে বসেছে। কাজী সাহেব তার বাবার সাথে কথা বলে সব ঠিক করছে। কারো মুখে আর দুঃখের ছাপ নেই, সবাই অধর কোণে আলতো হাসির রেশ লেগে। এমনকি পাশে এসে দাঁড়ানো ব্যক্তিগত রমণীয় ভয়ে অস্থিরতা ভুলে সুখের জোয়ারে ভাসছে। অদ্রিজা স্বামীর পানে এক ঝলক তাকিয়ে দেখলো, ছোট করে খুশি মনে উচ্চারণ করলো, ধন্যবাদ হাজবেন্ড। রুদ্ধ নিজের চোখ সরিয়ে বউয়ের পানে তাকালো না, বিপরীতে কিছু বলল না। তবে বউয়ের খুশিতে বোধহয় খুশি হলো। হালকা নিচু হয়ে অস্পষ্ট হয়ে গাঢ় স্বরে বলল, আমার বিয়ে করবেন বেগম জান? অদ্রিজা মিষ্টি মধুর হাসলো। স্বামীর মতো সামনে তাকিয়ে সবাইকে অবলোকন করতে করতে জবাব দিল, আর কতবার বিয়ে করার ইচ্ছে আছে আপনার? যতবার আপনি বলবেন। রুদ্ধর গভীর জবাব পেয়ে অদ্রিজা হাসলো বদনে জবাব দিল, একবারই ঠিক আছে। মেয়ে মানুষই জানে বউ সাজা কত কষ্টের, আর এত কষ্ট করার ইচ্ছে নেই আমার। রুদ্ধ কিঞ্চিত বাঁকা হাসলো। কেউ তাদের দিকে তাকিয়ে নেই। রুদ্ধ ঝুঁকে বউয়ের কানের লতিতে নিজের মুখটা লাগিয়ে দিয়ে ফিস ফিস করে আওড়ালো, ঠিক আছে, বিয়ে আর করতে হবে না, কিন্তু বাসর তো করতেই পারি, তাই না?
আমাদের কিন্তু রুম খাট সুন্দর করে সাজিয়ে বাসাটা করা হয়নি জান পাখি। আফসোস থেকে যাবে যে। এমন করে বলল যে সত্যিই লোকটার এতে আফসোস জন্মেছে। অদ্রিজা লজ্জায় কুঁকড়ে উঠল। তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। কেউ দেখেনি দেখে স্বস্তি পেল। রুদ্ধর এমনভাবে ঠোঁট স্পর্শ করে কথা বলায় পুরো বদন শিরশির করে উঠল তার। তবে স্বামীর কাছে থেকেই সরে দাঁড়ালো না। রুদ্ধ ততক্ষণে নিজের মুখ সরিয়ে নিয়েছে। অদ্রিজা লাজুক হেসে ছোট্ট করে শুধালো, আপনি কবে থেকে এমন নির্লজ্জ হলেন মশাই? রুদ্ধ মোহময় আবেশিত জবাব ভেসে এলো পুনরায়, যবে থেকে তোমাকে নিজের করে পেয়েছি। ইস, লোকটা এমন করে বলে যে প্রতিবারই লোকটার কথায় মুগ্ধ হয় সে। নতুন করে যেন লোকটার প্রেমে পড়ে সে প্রতিবার। আর কথা বাড়ালো না। দুজনে তাকিয়ে দেখলো এক অন্য যুগলের হ্যাপি এন্ডিং। অনেক কষ্ট সহ্য করার পর দুটো ভালোবাসার মানুষের এক হওয়া। রাত অনেক হওয়ায় কাজী সাহেব দেরি করলেন না। কাগজপত্র রেডি হতেই রাশেদুল সাহেবের অনুমতি নিয়ে তিনি নিজের মতো করে বলে উঠলেন, ইমতিয়াজ আহমেদের একমাত্র কন্যা ঈশানী আহমেদ। আপনি রাশেদুল কাদেরের সুযোগ্য ছোট পুত্র। নাছিম কাদেরকে 101 টাকা দেন মোহরে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক থাকিলে বলুন মা কবুল। ঈশানের বুকটা ধড়ফড় করে উঠল। একদিকে নিজের মানুষটাকে নিজে করে পাওয়ার খুশি, অন্যদিকে মায়ের মন ভেঙে দেওয়া কষ্ট। পাশে তাকিয়ে খুঁজলো, তবে নিজের মাকে একটা বার দেখতে পেল না। বাপটা তো সে কবেই তাদের ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে। আর মা থেকেও আজ এমন বিশেষ দিনে তার পাশে নেই। চোখ দুটো ভরে উঠল। চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল নোনা পানি। নাসিম বোধ হয় অস্থির হয়ে উঠল মেয়েটাকে চুপ থাকতে দেখে। মধু তিনটে শব্দ মেয়েটার মুখ থেকে শোনার জন্য সে কত উদ্গ্রীব। আর এই মেয়েটা কিনা চুপ। তবে নিজেও বোধ হয় বুঝলো মেয়েটার মনে কি চলছে। এখন নূর বেগম আর মরিয়ম বেগম দুজন বুঝে এগিয়ে গেলেন মেয়ের নিকট। দুজন দুপাশ থেকে মেয়েকে আগলে নিয়ে ভরসা দিলেন। কাজী সাহেব পুনরায় একই বুলি আওড়ালেন। মামিদের ভরসা পেয়ে ঈশানী অস্থির ছেলেটাকে আর অপেক্ষা করালো না। কাপা কাপা কণ্ঠে বলে উঠল কাঙ্ক্ষিত তিনটি শব্দ, কবুল কবুল কবুল। নাসিম চোখ দুটো বুঝে নিল। মনে হলো তার মনটা আজ এক টুকরো প্রশান্তি খুঁজে পেল। মেয়েটা তার নামে কবুল বলেছে। এর যে খুশির আর কি হতে পারে তার জন্য। তার মতো এতিমেরও এখন একটা সংসার হবে। নতুন সুখের ফোয়ারা বইবে তার জীবনে। ভাবনার মাঝে শুনল কাজী সাহেবের বলা একই বুলি তার উদ্দেশ্যে। তাকে কবুল বলতে বলছে। অন্য ছেলেদের মতো তৎক্ষণাৎ সে কবুল বলতে সক্ষম হলো না। খুশির পাশাপাশি ছেলেটাকে কেমন অস্থিরতা এসে ঘিরে ধরল। তার ভাবতেই কেমন লাগছে। তার একাকী জীবন ও স্বাদ দেওয়ার জন্য কারো পদার্পণ হলো আজ থেকে। তাও কিনা সেই মেয়ে যাকে সে এতদিন নীরবে নিভৃতে ভালোবেসে এসেছে আর সবকিছুর পূর্ণতা পেতে চলেছে। নাসিমের মতো বোধ হয় ঈশানীও এবার অস্থির হলো ছেলেটাকে দেরি করতে দেখে। তারও যে বুকটা ধুকপুক করছে। ছেলেটার মুখ থেকে সে তিনটা শব্দ শুনতে কোথা থেকে রোনাক ছুটে এলো ভাইয়ের কাছে। কোল ঘেঁষে বসে পড়েই কাঁধ দিয়ে নাসিমকে ধাক্কা দিল। চোখে চোখ পড়তেই ইশারায় বলল কবুল বলতে। নাসিম দূরে দাঁড়ানো ভাইকে একবার দেখলো। পরক্ষণে মেয়েটার পানে তাকিয়ে জোরে একটা শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলো, কবুল কবুল কবুল।